আমি এমন আছি কেউ ম্যাম। আছেন? হুম হুম। জি আমি আছি, আচ্ছা, আমি সবাই আমরা আজকে প্রথম। তাহলে মোটামুটি জানি জি যে ম্যাম, আইএলটিএস টা কি। আমি আছি মোটামুটি প্রথম দিন। কে বলছে? আমি বুঝতে পারছি না কথা, কে বলছে? ম্যাম আমি বলছি ম্যাম, পিয়াস। রবিউল আওয়াল। ওকে, রবিউল আউয়াল, নীরব। জি ম্যাম। আচ্ছা, আইএলটিএস আসলে একটা সংক্ষিপ্ত রূপ। এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখন দেখেন, এটা কিন্তু ইংলিশ টেস্টিং সিস্টেম না। কি টেস্টিং সিস্টেম? ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো ইংলিশটা, আপনি যে ইংলিশটা জানেন, আমি যে ইংলিশটা জানি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই ইংলিশের স্ট্যান্ডার্ডটা কোথায়? এই স্ট্যান্ডার্ডটা টেস্টিং করার একটা সিস্টেম হচ্ছে আইএলটিএস। এখন এই যে ল্যাঙ্গুয়েজটা টেস্ট হবে আপনার, কোন কোন ক্রাইটেরিয়া টেস্ট হবে, কোন কোন মডিউলে টেস্ট হবে? টেস্ট হবে লিসেনিং এ, আপনি কি ইংরেজি শুনতে পারেন, ভালো মতো শুনে বুঝতে পারেন? দ্বিতীয়ত আপনার টেস্ট হবে রিডিং এ, আপনি কি ইংরেজি ম্যাটেরিয়াল গুলো পড়ে বুঝতে পারেন? থার্ড, আপনার টেস্ট হবে রাইটিং এ, আপনাকে ইংরেজিতে কোনো প্রশ্ন দেওয়া হলে, বা আপনি কোনো ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে হলে, কোনো এসে লিখতে হলে, আপনি কি সেটা যথাযথভাবে লিখতে পারেন? এবং ফাইনালি আপনার টেস্ট হবে স্পিকিং মডিউলে, আপনার সাথে যদি কোনো ইংলিশ স্পিকিং নেটিভ কথা বলে, আপনি কি তার সাথে অর্থপূর্ণভাবে কনভারসেশনে গ্রো করতে পারেন কিনা। which means আপনার 4টা স্কিল টেস্ট করা হবে। নাম্বার 1 ইজ লিসেনিং, রিডিং, নাম্বার 2, নাম্বার 3 রাইটিং, এবং নাম্বার 4 স্পিকিং। আমাকে একটু বলেন যে এই 4টা স্কিলের মধ্যে সবচেয়ে সহজ স্কিল আপনাদের কাছে মনে হয় কোনটা? লিসেনিং। I'm waiting for your answer, guys. লিসেনিং ম্যাম। স্পিকিং। সবচেয়ে সহজ I'm sorry for the interruption, আমার নেট কানেকশন ইয়ে হয়ে গেছিল, I got disconnected. Anyways, তো সবচেয়ে সহজ লাগে রেজওয়ান বলছিল লিসেনিং। রিডিংটা কেমন লাগে আমাদের কাছে? রিডিং প্যাসেজটা কেমন লাগে? নাইটমেয়ার। নাইটমেয়ার লাগে? ওরে বাবা। বাকিদের কথা? অনেক যুবরাজ, কঠিন লাগে। রাজীব? হ্যাঁ সত্যি কথা, নাইটমেয়ার লাগে। আচ্ছা, বোঝা গেল। রাইটিংটা খুব সহজ, তাই না? জি ম্যাম, মোটামুটি। রিডিং পার্টে চাইতে কম্পারেটিভলি একটু ইজি, বাট আচ্ছা, তার মানে ওকে। এটার মধ্যে সহজ। আচ্ছা, আসলে আইএলটিএস এর সবগুলো পার্টি খুব সহজ। কেন আমি বলি? কারণ আপনাকে যেগুলো লিসেনিং করতে দিবে, ওগুলো আপনি জানেন না এমন কোনো আইএলটিএস এর কোশ্চেনে এমন কোনো কোশ্চেন আপনাকে করবে না যেটা উত্তর দিতে আপনার কোনো টেকনিক্যাল নলেজ লাগবে। কেন বলি? একটা ছেলে যে কেবল সদ্য ইন্টারমিডিয়েট পাস করেছে, এইচএসসি পাস করেছে, সেও যেন আইএলটিএস এক্সাম দিয়ে রেজাল্ট ভালো করতে পারে। যে ভদ্রলোক আপনার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছে, যে ভদ্রলোক ডাক্তার পড়াশোনা করেছে, সেও যেন আইএলটিএস এক্সাম দিয়ে ভালো স্কোর করতে পারে। এক্সামটা এভাবেই ডিজাইন করা হয়। সো এটা আসলে জেনারেলি সবার জন্য ডিজাইন করা হয়, যাতে সবাই একটা জেনারেল নলেজ নিয়েই যেন সবাই এটা পারে। সাধারণভাবে যারা পড়াশোনা করেছে তারা সবাই যেন এটা অ্যাপিয়ার করতে পারে। তো আমাদের প্রথমত হচ্ছে কোনো টেকনিক্যাল নলেজ দরকার নাই। শুধু বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ভালো করতে, শুধু ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা ভালো করতে পারে, বাংলা মাধ্যমের ছেলেরা ভালো করে না, ছেলে মেয়েরা, এরকম একটা ভুল ধারণা আমাদের আছে। বাট এটা একদমই ভ্রান্ত একটা ধারণা। বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেও প্রচুর ছেলেমেয়েরা আইএলটিএস এ 8, 8.5, 9 আউট অফ 9 ও পাচ্ছে, 7.5 তো অহরহ পাচ্ছে। তো এই বিষয়টা কি আসলে মেইনলি দরকার, আমাদের সাধনা দরকার, আমাদের একটা জিনিসের সাথে একদম আপনার খুব দৃঢ়ভাবে লেগে থাকা দরকার। আপনি আজকে আইএলটিএস নিয়ে 2টা বই নাড়াচাড়া করলেন, কালকে 2-3টা বই সলভ করলেন, পরশুদিন একটা এসে লিখলেন, আর 1 সপ্তাহ পরে আপনি মনে করবেন যে আমি একদম সব পারি। নো। যখন দেখবেন যে মনে করেন যে যে জমিটা একটু ফসল কম হয়, সেটাতে কি হয় যে বেশি যত্ন নিতে হয়, তাই না? সার দিতে হবে, সেটাকে ঠিক মতো ট্রিট করতে হবে, সেখানে আরো
মানে ভালো করে শস্য তোলার জন্য সেটাকে অনেক যত্ন করতে হবে, মেহনত করতে হবে। তো আমরা যারা বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে এসেছি, আমাদের ব্রেনটা আসলে অনেকটা সেরকম, মানে আমরা সেরকম ম্যাটেরিয়াল আমাদের ব্রেনের মধ্যে নাই। ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েদের কি হয়, ওরা ছোটবেলা থেকে একটা জিনিস শিখতে থাকে। তো দেখা যায় হয়তো গ্রামাটিক্যালি ওরা বলতে পারছে না যে এটা এই কারণে হচ্ছে, এটা ও কারণে হচ্ছে, বাট ওরা ছোটবেলা থেকে ইনহারেন্টলি শিখতে থাকে যে ইংরেজি ভাষাটা কিভাবে ব্যবহার করবে, কিভাবে লিখবে। যার কারণে ওদের লেখার প্যাটার্ন, বাংলা মাধ্যমের লেখার প্যাটার্নটা ডিফারেন্ট। আমরা যেভাবে বাংলায় সুন্দরভাবে লিখতে পারি, ওরা ইংরেজিতে সেভাবে সুন্দরভাবে লিখতে পারে। কেন? ওরা ছোটবেলা থেকে ইংরেজি একটা এনভায়রনমেন্টেই বড় হয়েছে, আমরা তো হই নাই। সো আমাদেরকে ওই লেভেলে পৌঁছানোর জন্য আমাদের সেরকম চর্চা করতে হবে, কোনোভাবেই থামা যাবে না। আজকে আমরা আইএলটিএস এর একটা রিডিং একটা টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ নোট কমপ্লিশন বা সেন্টেন্স কমপ্লিশন যদি বলি। তো তার আগে আমরা প্র্যাকটিসে যাওয়ার আগে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু আমাকে বলেন। আইএলটিএস সম্পর্কে যদি আরো কারো কোনো কোয়েশ্চেন জানতে চান, আইএলটিএস পরীক্ষার বিষয়ে, কিরকম পরীক্ষা আসবে, কিরকম কোয়েশ্চেন হবে, ব্রিটিশ কাউন্সিল না আইডিপি কোথায় ভালো করায়, কোথায় কোচিং করব, কিছু যদি জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন। আমি প্রথমেই প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আপু আমার মনে হয় আইডিপি ভালোভাবে আর কি এক্সাম দিলে ভালো মার্কস পাওয়া যায়, আমার কাছে মনে হয়। আচ্ছা, এখানে একটু বলি, অনেকের একটা মতামত থাকে যে হয়তো অনেকে বলে যে ব্রিটিশ কাউন্সিল পরীক্ষা ভালো নেই, ভালো নাম্বার দেয়, অনেকে বলে যে আইডিপি ভালো নাম্বার দেয়। এখন মনে করেন যে আমি আজকে ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট আসলো 6, আমি 6 মাস ভালো করে পড়াশোনা করে আবার আইডিপি থেকে পরীক্ষা দিলাম যে না, একবার ব্রিটিশ কাউন্সিল থেকে 6 পেয়েছি, এবার আইডিপি থেকে দিই। ওই 6 মাস যে আমি পরিশ্রম করেছি সেটা আমার আর পরে মনে থাকে না। যখন আমি রেজাল্ট ভালো করি আমার মনে হয় যে ও আইডিপি তে পরীক্ষা দিয়ে আমি 6.5 পেয়ে গেলাম। বাট জিনিসটা হচ্ছে কি যে রাইটিং এর খাতা কিন্তু বর্তমানে আমার যতটুকু জ্ঞান, আমার জানা মতে রাইটিং এর খাতা বাংলাদেশে চেক করা হয় না। আপনার খাতাগুলো, স্ক্রিপ্ট গুলো সব বাইরে চলে যায়, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল যে এক্সামিনাররা আছে ওনারা আমাদের খাতাগুলো চেক করে। এবং মনে রাখবেন এই এক্সামিনাররা হচ্ছে কেমব্রিজের সার্টিফাইড এক্সামিনার। ওনারা একটা এক্সাম দিয়ে ওনারা লাইসেন্স পায় খাতা চেক করার জন্য, আইএলটিএস এর ট্রেন এক্সামিনার হওয়ার জন্য। তো এবং ওনারা দুর্দান্ত রকমের ট্রেন্ড আপ, নির্ভুল ভাবে তারা খাতা চেক করে এবং আপনার স্পিকিং টেস্ট চেক করে। সো আপনার যে লেখাটাই আপনি যেখান থেকেই পরীক্ষা দেন না কেন, এই লেখাটা চেক করা হয় হচ্ছে কেমব্রিজের যে মার্কিং ক্রাইটেরিয়া গুলো আছে, আপনারা গুগল সার্চ করলে পাবেন কেমব্রিজ মার্কিং ক্রাইটেরিয়া বা আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া পাবলিক ভার্সন। ওই মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার লেখাটা চেক করা হবে, এবং ওই লেখাটাই আপনি আপনার লেখাটা ছকে ফেলে যত মার্কস আপনি ডিজার্ভ করেন তত মার্কসই আপনি পাবেন। সো আইডিপি ব্রিটিশ কাউন্সিল এটা একটা ভ্রান্ত ধারণা। আপনি আইডিপি থেকে পরীক্ষা দেন, ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দেন, as long as your writing is perfect, as long as your answer is perfect, আপনি অবশ্যই ভালো নাম্বার পাবেন। এনি মোর কোয়েশ্চেনস? আমি প্র্যাকটিস ক্লাসে যাওয়ার আগে আইএলটিএস সম্পর্কিত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেগুলো একটু আনসার দিয়ে তারপরে প্র্যাকটিস ক্লাসে যেতে চাই। চ্যাট বক্সে দেখছি কোয়েশ্চেন লিখেছে নাজমুল, স্টার্টিংটা কিভাবে করলে ভালো করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন নাজমুল। স্টার্টিং এর ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আপনি একটু আপনার নিজের লেভেলটা আগে দেখবেন, যে আপনি নিজে কতটুকুন অর্গানাইজড, আপনি কতটুকুন রিসোর্সফুল। দেখেন ল্যাঙ্গুয়েজ টেস্টিং এর কিছু লেভেল থাকে, দেখবেন আইএলটিএস এর রেজাল্টটা যখন দেওয়া হয় C1 C2 A1 A2 B1 B2 এরকম লেভেল একটা কিছু আপনার রেজাল্টে দিয়ে দেখে, যেটাকে বলা হয় CEFR। আমি ফুল এটা এখন মনে করতে পারছি না, আর টেল ইউ সামটাইম। জিনিসটা হচ্ছে যে আপনি এখন কোন পর্যায়ে আছেন। মনে করেন আপনি বিগিনার লেভেলে আছেন, আমি যদি আপনাকে অ্যাডভান্স লেভেলের মডিউল কোয়েশ্চেন গুলো এনে দেই বা অ্যাডভান্স লেভেলের ম্যাটেরিয়াল আপনাকে দেই, আপনার মাঝখানে কিন্তু বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়তো বা এই বিগিনার, প্রি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স 2-3টা ধাপ কিন্তু আপনার মাঝখানে গ্যাপ আছে। এই গ্যাপটা পার করে আপনি কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের ম্যাটেরিয়াল গুলো বুঝবেন না। আপনি যদি বিগিনার লেভেলে থাকেন, আপনাকে বেসিকটা স্ট্রং করে ইন্টারমিডিয়েট, প্রি ইন্টারমিডিয়েট, দেন ইন্টারমিডিয়েট লেভেলে নিজেকে নিয়ে গিয়ে আপনার বেসিক
টেস্ট করাটা খুব জরুরি। যদি কেউ কারো বেসিক লেভেল টেস্ট করতে চান পার্সোনালি সালমানের সাথে যদি যোগাযোগ করেন বা আমাকে পার্সোনালি যদি যোগাযোগ করেন, আমরা হয়তো একটা টাইম নিয়ে আপনাকে বেসিক টেস্টটা করিয়ে দিতে পারবো এবং দেন আপনাকে সাজেস্ট করতে পারবো যে আপনি কি বেসিক গ্রামারের। আমার একটা কোশ্চেন ছিল আমার কোশ্চেনটা হচ্ছে যে অনেকে আপনার উইথাউট আইএলটিএস দিয়ে বিদেশে যায়, কিন্তু আবার আইএলটিএস সহ গেলে তো ইট ইজ ভেরি গুড, বাট there are some people who goes to in abroad without IELTS. তো আমি মনে করি যে উইথাউট আইএলটিএস মানে গেলে কি, মানে আইএলটিএস ছাড়া বিদেশে গেলে কি এটা কি কোনো প্রবলেম দেখা দেবে এরকম কিছু একটা? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন, আই উইল গেট ব্যাক টু ইউ সুন। আগে নাজমুলের কোয়েশ্চেনটা শেষ করি। তো নাজমুল, আপনার বেসিকটা টেস্ট করে আপনি কোন লেভেলে আছেন সেখান থেকে আপনার প্রস্তুতিটা শুরু করতে হবে। যদি আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন বা প্রি ইন্টারমিডিয়েট লেভেলে থাকেন, সাজেস্ট করা যায় আপনি ধীরে ধীরে আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিতে পারেন। আর এই তো প্রস্তুতির শুরুতে আপনাকে আপনার নিজের বেসিকটা জানতে হবে যে আমি কোথায় আছি এবং আমাকে কোথা পর্যন্ত যেতে হবে। এবার উইদাউট আইএলটিএস এর প্রশ্ন আসে। নাজমুল, আর ইউ স্যাটিসফাইড উইথ দি আনসার? আপনি কি আর কোনো মানে কিছু জানতে চাচ্ছেন, কোনো স্পেসিফিক কিছু? নাজমুল, হ্যাঁ নাজমুল আছে। নাজমুল আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন। নাজমুলের বোধহয় আর কিছু জানার নেই। আই থিংক সে তার আনসার পেয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোয়েশ্চেন अगेन। এবার আমাকে কোয়েশ্চেন করেছিল আলভি আহমেদ। থ্যাংক ইউ আলভি। উইদাউট আইএলটিএস এ হ্যাঁ অনেকেই যেতে পারবে। একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমরা খুব ভালো একটা একদম অফার দিয়ে, লাইক আপনি 20-25 লাখ টাকা বেতন পাবেন মাসে, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, আপনাকে আমরা একটা ফুল প্যাকেজ দিয়ে চায়না পাঠিয়ে দিলাম। আপনি চায়না ভাষা জানেন না, আপনি ওখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন? কথা বলতে পারবেন কারোর সাথে? নো নট অবভিয়াসলি। হ্যাঁ অবভিয়াসলি। তো আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাচ্ছেন, আপনার যদি আইএলটিএসটা কি আসলে আপনার লেভেলটা টেস্ট করছে যে আপনি ইংরেজি ভাষাটাকে কত সুন্দরভাবে ব্যবহার করতে পারছেন। এখন আপনি যদি ইংরেজিতেই দুর্বলতা থাকে, মেইন যেটা যে ভাষায় কথা বলবেন সেই ভাষাতেই আপনার দুর্বলতা, পড়াশোনা করবেন ইংরেজিতে, টিচাররা লেকচার দিবে ইংরেজিতে, আপনি ওখানে কথা বলবেন ইংরেজিতে, আপনার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে, আইএলটিএস স্কোর না থাকে, আপনি কি ভালো করতে পারবেন? ওখানে গিয়ে থাকতে পারবেন? অবভিয়াসলি নট, এটা তো কখনোই সম্ভব না। হ্যাঁ, কিন্তু আইএলটিএস ছাড়া আপনার যদি অনার্স মাস্টার্স এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে, আপনি অবশ্যই ইউকে তে যেতে পারবেন। অনেকে আপু আমি বলি, অনেকে করে কি, মানে আমারই এক ফ্রেন্ড আছে, ও বলছে যে করোনার মধ্যে আপনার ইউ উইল গো টু ইউকে উইথাউট আইএলটিএস। তো আমি তো বললাম যে তুমি উইথাউট আইএলটিএস ইউকে যাচ্ছ, এটা তোমার কোনো প্রবলেম ক্রিয়েট করবে না? উইল ইট নট ক্রিয়েট সাম প্রবলেম উইথ ইউ? তখন যে আমাকে সে বললো, না এটা কি প্রবলেম আছে, এটা তো কোনো প্রবলেম নাই, উইথাউট আইএলটিএস এ তো চলে যাবো, পড়ালেখা করতে পারবো, ওখানে টিউশন ফিও কম টম। আমি কি, এটা কি বলতেছো, ইউকে তে যাবা টিউশন ফি কম, এটা আবার কেমন কথা হলো? তো এই ব্যাপারে সত্যি কথা, এটা সত্যি কথা, সে যেতে পারবে, কিন্তু সে প্রবলেম ফেস করবে হচ্ছে ওখানে গিয়ে লাইফ স্ট্যান্ডার্ডে, যে কথা বলতে গিয়ে প্রবলেম ফেস করবে, কাজ পেতে গিয়ে প্রবলেম ফেস করবে। আপনি যখন জব করতে যাবেন, ওখানে কাস্টমারদেরকে ডিল করবেন কি সেই ইংরেজিতে, আপনি ইংরেজিতেই কথা বলতে পারছেন না ফ্লুয়েন্টলি, আপনি জব পাবেন না তো পরে। বাট আপনি কিন্তু যেতে পারবেন। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আছে যে আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ থাকে, MOI বলি আমরা সেটাকে সংক্ষেপে, তো তখন ইউনিভার্সিটি থেকে আপনার কিছু ইন্টারনাল এক্সাম নেয়। ওই এক্সাম গুলো আইএলটিএস এর মতনই হয়, কিন্তু ওই এক্সাম গুলোতে হচ্ছে আপনার মার্কিংটা একটু শিথিল হয়, আইএলটিএস এর মতন এতটা কঠিন হয় না, একটু ইজিলি মার্কিং হয়। এবং যার কারণে ওখানে দেখা যায় যে স্টুডেন্টরা বেশ ভালো স্কোর করছে। তো অনেক সময় দেখা যায় যে আমার কাছে কিছু স্টুডেন্ট আসছে, ওরা 6.5 পাচ্ছে স্পিকিং এ, বাট ওখানে গিয়ে দেখা যাচ্ছে ওরা ইন্টারনাল এক্সাম দিয়ে 7, 7.5 পেয়ে গেছে। তো ওদের মার্কিং ক্রাইটেরিয়াটা একটু ইজি, ইন্টারনাল এক্সাম যারা ইউনিভার্সিটি থেকে নিচ্ছে। তো দেখা যায় যে ওই ইন্টারনাল এক্সামে যখন আপনি ভালো রেজাল্ট করেন, তখন ওই রেজাল্টের বেসিসে ওরা আপনাকে ভিসা অফিসে পাঠায়, এবং ভিসা অফিসে আপনার আবার আরেকটা ইন্টারভিউ হয়, এমবাসিতে আপনার আরেকটা ইন্টারভিউ হয়। দেন যখন এমবাসি ফিল করবে যে হ্যাঁ ইউনিভার্সিটিতে যে রেজাল্ট আপনাকে দিয়েছে সেটার সাথে আপনি ক্যাপেবল, আপনাকে রিলেট করতে পারছে, তখন তারা আপনাকে ভিসা দিবে। ওকে, যাওয়া যে অসম্ভব তা না, যাওয়া সম্ভব। যাও মানে উইথাউট আইএলটিএস মানে আপনি বলছেন যে যাওয়া, মানে এটা কি আইএলটিএস সহজ চেয়ে কি যাওয়া খুবই সহজ না একটু কঠিন?
কঠিন তো অবশ্যই, কারণ কঠিন কেন বলছি, আইএলটিএস যখন থাকবে 7.5 বা 7, যখন আপনার হাতে একটা রেজাল্ট থাকছে যে আমি ইংলিশে দক্ষ এতটুকু, আমার 7 আছে আইএলটিএস, তো তখন তো আপনার পৃথিবীর অলমোস্ট সব ইউনিভার্সিটিতে আপনার জন্য ওপেন দরজা, এবং ওখানে গিয়ে যখন আপনি ইংরেজিতেই যখন কথা বলতে পারছেন ভালো, তখন ওখানে গিয়ে আপনার জব পাওয়াটাও ইজি হয়ে যাবে। মনে রাখবেন বাংলাদেশের বাইরে একটাই ল্যাঙ্গুয়েজ চলবে, ইংরেজি। তো ইংরেজি যত ভালো জানবেন তত আপনার ওখানে সাস্টেইন করাটা সহজ। আবার এখন ইংলিশের পাশাপাশি আবার চাইনিজটাও খুবই মানে সারা বিশ্বব্যাপী ইয়া হচ্ছে। চাইনিজ ভাষাটা যে খুব ভালো জানবে সেও পরবর্তীতে চায়নার সাথে ভালো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবই অফকোর্স সেটা আমিও মনে করি। আপনি কোথায় পড়াশোনা করছেন আলবি? আমি এখন বর্তমানে স্ট্রেসে আছি ইংলিশে। স্ট্রেসে আচ্ছা, ইংলিশ ডিপার্টমেন্টে আফরিন ম্যাডাম কি এখনো আছে? আফরিন ম্যাডাম না, আফরিন ম্যাডাম হ্যাঁ আছে। আফরিন ম্যাডাম আমি স্ট্রেসে ছিলাম, আমার হচ্ছে 2000। আপনাদের তো আপু আমি আমাদের স্ট্রেসে তো ম্যাক্সিমামই সব আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে টিচাররা সব ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আপনাদের আপনি তো ইংলিশ ডিপার্টমেন্টে, মার্কেটিং এ ম্যানেজমেন্টে আমাদের এক ফ্রেন্ড আছে জুবায়ের। আচ্ছা আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট বিবিএ ডিপার্টমেন্ট ইকোনমিক্স এসব ডিপার্টমেন্ট গুলা ভালো, কারণ আমি মনে করি আমরা অনেক ক্লাব ফ্যাসিলিটিস পাই, এগুলা আমাদের আমরা ক্লাব করতে পারি, এগুলা আমাদের জন্য খুব মজা লাগে। সিএমসি ক্লাব, আপনি তো ইংলিশের, আপনি আমাদের আমি তো বিবিএ তে ছিলাম, আমাদের সিএমসি ক্লাবটা খুব অ্যাক্টিভ ছিল। আপনি কি স্ট্রেসের? আমি স্ট্রেসের 2008 সালের ব্যাচ, 2008 থেকে 12। আমি 8 থেকে 12। ও ওয়াও, আপনি তো আমার তাহলে তো একই ইউনিভার্সিটির। হ্যাঁ, আমার আন্ডারগ্রেড ছিল ম্যাডামের কথা। আমারও আপু ইচ্ছা আছে, এখন আমি আপাতত তো প্রাইভেটে, তো এখন আমারও ইচ্ছা আছে মানে এমবিএ করার জন্য। আমার দেশের বাইরে যাওয়ার খুব একটা ইচ্ছা নাই, তবে চায়না ভাষাটা শিখতেছি, কারণ চাইনিজ ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ ভাষা, আর এটা আমাদের পরবর্তীতে আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো হবে, কারণ চাইনিজ ভাষাটা শিখলে আমার চাইনিজদের প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে, তো এই জন্য চাইনিজ ভাষাটা শিখছি। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করেন, কারণ আমরা এখন প্র্যাকটিসে চলে যাব। সবাই কি মোবাইল দিয়ে জয়েন করেছেন? আমি এখন আপনাদেরকে একটা লিংক পাঠাচ্ছি। আচ্ছা, ওয়েটিং রুমে একটু যদি থাকে, একটু ওদেরকে একটু অ্যাকসেপ্ট করা হোক। আমি একটা গুগল ড্রাইভের লিংক দিয়েছি, এখানে আপনারা গেলে আজকে রিডিং এর টপিকটা পাবেন। যারা মোবাইল দিয়ে জয়েন করেছেন তাদের না কষ্ট হবে না হয়তোবা, বাট আই উইল এক্সপেক্ট যে নেক্সট ডে থেকে আমাদের যে প্র্যাকটিস ক্লাসগুলো থাকবে, আপনারা একটু মেহেরবানি করে কম্পিউটার দিয়ে জয়েন করতে চেষ্টা করবেন, কারণ কম্পিউটার দিয়ে আপনার ম্যাটেরিয়াল গুলো ইউজ করা খুব সহজ মোবাইলের থেকে। তো আমি আপনাদেরকে একটা রিডিং এর প্যাসেজ দিয়েছি, এটা একটু সবাই ইয়ে করেন, ডাউনলোড করেন। ডাউনলোড করা হয়ে গেলে রিঅ্যাকশনে গিয়ে একটা এই যে থামস আপ বাটনটা ক্লিক করবেন, যাতে আমি বুঝবো যে আপনাদের সবার কাছে রিডিং এর ডকুমেন্টটা আছে, এবং আমি স্ক্রিন শেয়ার করব। এই ডকুমেন্টটা কি সবাই ওপেন করেছেন? রবিউল্লাহ, নীরব, ডান। ও থ্যাংক ইউ রবি, থ্যাংক ইউ নীরব। বাকিদের কি অবস্থা? সবাই কি ডাউনলোড করতে পেরেছেন? নাজমুল, ডান, থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল আহমেদ হ্যান্ড রেজ করেছেন। ফয়সাল কিছু বলতে চাচ্ছেন? না, আমি কিছু বলতে চাচ্ছি না, আমি থাম্ব আপ করতে গিয়ে হ্যান্ড রেজ হয়ে গেছে। আচ্ছা, ইটস ওকে, ইটস টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। আপু এটা কি ডাউনলোড করতে হবে? এটা কি ডাউনলোড করব? হ্যাঁ, আপনি ওই গুগল ড্রাইভের লিংকে গেলেই চলবে, ওখানে ওপেন করতে পারবেন। গুগল ড্রাইভের লিংকে? হ্যাঁ। আচ্ছা, সালমান মনে হয় এটা আমাদের ইনবক্সে দিয়ে দিচ্ছে। সালমান, সবাইকে দিতে হবে, টু এভরিওয়ান। এটা টু এভরিওয়ান দিলে ওরা নিয়ে নিতে পারবে। রবিউল আউয়াল, ডান। রেজওয়ান, ডান। আচ্ছা,
আই হোপ সবার ডান হয়ে গেছে। আচ্ছা, রিডিং প্যাসেজ সলভ করার একটা টিপস, ট্রিক্স, রুলস, মেথড যাই বলি আমরা একটু শিখি, আলোচনা করি। দ্যাট ইজ রিডিং এ আমরা সবার প্রথমে যখন একটা প্যাসেজ পাবো আমরা ওর হেডলাইনটা পড়বো। হেডলাইনের পরে যদি আমাদের কোনো সাব হেডিং থাকে, লাইক হেডলাইনের নিচে যদি কোনো কিছু থাকে, লাইন লেখা থাকে, শর্ট লাইন, সেটা আমরা পড়বো, যেটাকে আমরা বলি সাব হেডিং। কেন পড়বো? কারণ সাব হেডিং এবং হেডিং থেকে কোনো ওয়ার্ড আমরা কিওয়ার্ড হিসেবে নিব না। এই ওয়ার্ডগুলো লাইক সিনামন, ইউরো, এই শব্দগুলো আমাদের পুরো প্যাসেজ জুড়ে বারে বার আসবে, যার কারণে এই প্যাসেজগুলো, এই ওয়ার্ডগুলোকে যদি আমরা কিওয়ার্ড হিসেবে ধরি তাহলে আমি ট্র্যাক হারিয়ে ফেলবো, পারফেক্ট অ্যান্সারটা খুঁজে পাবো না। তারপর আমি যেটা করব, প্রতিটা প্যাসেজের প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ডটাকে আমি স্কিম করব। স্কিম, প্রথম সেন্টেন্সটাকে, আই এম সরি, ভুলের জন্য আমি দুঃখিত, প্রথম বাক্যটাকে আমি স্কিম রিড, কি বলছে মনে রাখবেন। রিডিং এর প্রতিটা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, এন্ড হোয়াট they do, they elaborate this sentence in the rest of the paragraph. তারা পরবর্তী প্যারাগ্রাফে এই টপিক সেন্টেন্সটাকে এলাবোরেট করে, কেন এই যেটা হচ্ছে, কিভাবে হচ্ছে, এক্সাম্পলিফাই করে এবং এটার উপরে যুক্তি প্রদান করে। They want us to write the same thing when we write for the IELTS task 2. যখন আমরা টাস্ক 2 এর এসেগুলো লিখি, তারা কেমব্রিজ চায় আমরা ওভাবেই এটাকে আনসার করি, আমরাও আমাদের প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে একটা টপিক সেন্টেন্স রাখি এবং আমরা ওই সেন্টেন্সটাকে এলাবোরেট করে পরবর্তীতে সাজাই। যত বেশি রিডিং করবেন তত বেশি আপনার রাইটিং ক্যাপাবিলিটি বাড়বে, যত বেশি আইএলটিএস এর লিসেনিং গুলো শুনবেন আপনার স্পিকিং ক্যাপাবিলিটি বাড়বে, বলে রাখছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, তো প্রতিটা প্যারাগ্রাফের প্রথম বাক্যটা আমরা পড়ে তারপর চলে যাব কোয়েশ্চেনে। কেন প্রতিটা বাক্য পড়বো? লিসেন, প্রতিটা বাক্য কিন্তু আমার মনে থাকবে না, কিন্তু আমি প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে কোয়েশ্চেনের মধ্যে যাচ্ছি, যাতে করে আমি যখন কোয়েশ্চেনটা সলভ করতে যাব আমার কাছে টোটালি মানে অদেখা কোনো জিনিস মনে হবে না। বিবলিকা টাইমসে যখন আমি দেখলাম আমার তখন মনে হবে ও বিবলিকা টাইম, এটা তো প্যাসেজের এই যে এই জায়গাটা আছে, কোথায় আছে, কোথায় আছে, এই যে বিবলিকা টাইম আছে, তাহলে আমি তো পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমি বিবলিকা টাইমের আশেপাশে আমার ওই আনসারটা খুঁজবো। এখন প্রথম কোশ্চেনটা যদি দেখি, আমি একটু সলভ করে দেই। বিবলিকা টাইমসে কি হয়েছে? অ্যাডেড টু ড্যাশ, অ্যাডেড হয়েছে কিছু। আচ্ছা দেখি তো হেডলাইনটা পড়ি। যখন আমাদের এরকম কোনো নোট কমপ্লিশন থাকবে বা সেন্টেন্স কমপ্লিশন থাকবে, তখন আমি প্রথমে যদি হেডিং থাকে হেডিং চেক করব। দ্য আর্লি হিস্ট্রি অফ সিনামন। আচ্ছা, মনে করেন আলভির আমি একটা আলভির বায়োগ্রাফি লিখছি, এটা মনে করেন সিনামনেরই বায়োগ্রাফি। এখন আলভির বায়োগ্রাফি যদি আমি লিখি, সরি ফর ইউজিং ইউর নেম আলভি, শুরুতে আলভির আর্লি হিস্ট্রি বা আলভি সম্পর্কে প্রথম দিকের কথাগুলো কোথায় থাকবে? প্যাসেজের প্রথমে থাকবে না? ডেফিনেটলি। তো আর্লি হিস্ট্রি নিয়ে যখন বলছে তার মানে নিশ্চয়ই এটা প্যাসেজের শুরুর দিকেই আছে। ফাইন, তো বিবলিকা টাইমস তো পেয়েছি। এখন দেখি অ্যাডেড টু ড্যাশ, এখানে অবশ্যই কি অ্যাড হবে? কোনটা অ্যাড করার কথা বলছে বলেন তো? কাকে অ্যাড করেছে বলেন? রবিউল আউয়াল বলেন। রেজওয়ান, আমি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি সবাই ডিসকানেক্ট হয়ে গেছে? সবাই চুপচাপ। আচ্ছা, এখানে অ্যাড করার কথা বলেছে সিনামনকে। সিনামন, কারণ আর্লি হিস্ট্রি বলছে সিনামন। ইটস ওকে, সমস্যা নেই। সিনামন অ্যাডেড টু ড্যাশ, বিবলিকা টাইমে দেখেন তো কার সাথে অ্যাড হয়েছিল? বিবলিকা টাইমস, এই দেখেন কি বলছে এখানে, মিক্সড উইথ অয়েলস। মিক্সড শব্দটাকে প্যারাফ্রেজ করা যায় কি দিয়ে? অ্যাডেড দিয়ে। তাহলে এখানে কি হবে? মিক্সড উইথ, বলেন কি হবে? মিক্সড উইথ অয়েলস। শাবাশ, মিক্সড উইথ অয়েলস হবে।
ফাইন। এখন আপনাদেরকে আমি 10 মিনিট সময় দিব 2 থেকে 9 পর্যন্ত এই 9টা সলভ করার জন্য। এখন বাজে 8:40, ঠিক 10 মিনিট পরে আমি নক করছি। আমাদের ক্লাসটা বোধহয় একটু লেট হবে আজকে শেষ হতে, লাইক 9:20 বাজবে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দিস? নো আপু, এটা অনেক কিছু শেখাও যাবে। ওকে, সো আই এম লিভিং ইউ ফর 10 মিনিটস। আমি 10 মিনিটের জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। আমি এখানেই মিউট করে আমার ভিডিও অফ করে বসে থাকবো। যদি কারো কোনো প্রয়োজন হয় চ্যাট বক্সে মেসেজ করতে পারেন, বাট আদারওয়াইজ ঠিক 10 মিনিটের মধ্যে বাকি 9টা সলভ করবেন, বাকি 8টা সলভ করে ফেলবেন। ওকে, স্টার্ট।
You have 2 minutes to go. তামান্না আপু কে আছেন? আছি। আপু আমি তো বুঝতে পারতেছি না, এটা কি আমি ফিল আপ করে কিভাবে কি করব? এটাকে আমি মুখে বলবো না? জাস্ট অ্যানসার গুলো লিখে ফেলেন, লিখে ওটাকে আমাকে চ্যাট বক্সে পাঠিয়ে দিতে হবে। না আমার কাছে তো আমি পিডিএফ মানে ইয়াটা তো ডাউনলোড করলাম, কিন্তু ডাউনলোড করে তো আমার কাছে এটা পুরোপুরি আসলো না। কেন? পুরো ফাইলটা তো আসার কথা। রিডিং দেখেন 4 পেজের একটা ফাইল আছে। না আমার কম্পিউটারে আমি ডাউনলোড করলাম, বাট আসলো না তো। আবার ডাউনলোড করেন তো একটু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখনই করছি। ঠিক আছে। করব দূর। হ্যাঁ আপু, হ্যালো। হ্যাঁ আলবি, আপনি কোথায় বুঝতে পারছেন না? আমি আমি এখন মাত্র ধরতে পারছি, মানে বলতে গেলে তখন একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, আচ্ছা মানে আচ্ছা আমি ইয়া করতে পারিনি। এখন হ্যাঁ, এখন আমি পাইছি পিডিএফটা, এখন পাইছি, এখন আচ্ছা একটু আচ্ছা। করব, এখন পাইছি। ওই যে ওইখানে দেখেন যে অনেকেই এটার অ্যানসারটা করতেছে। হ্যাঁ, এটার অ্যানসারটা হ্যাঁ হ্যাঁ, করেন করেন। জি জি ঠিক আছে, ওকে। আমাকে একটু সময় দিতে পারবেন কি আপনারা? 5-6 মিনিট। আপনি করতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। আপু সরি, আমি এটা আপনাকে দিতে গিয়ে ভুল করে মানে এভরিওয়ান করে ফেলেছি। Cinnamon is a sweet fragrance that follows from the inner of this of the genus cinnamon, which is native to the Indian subcontinent. It was known in biblical times and is mentioned in several books of the Bible, both as an ingredient that was mixed with oils for anointing people's bodies, and also Okay, thank you for your cooperation. নীরব আনসার লিখেছেন, আনসার দিয়েছেন জেবা। আনসার বাকিদেরটা এখনো পাইনি, আই হোপ দ্রুতই পেয়ে যাব। আমি একটু মিলাই সবার সাথে। প্রথমটা তো আনসার অয়েলস দেখেছিলাম আমরা, ফাইন। সেকেন্ডটা কি বলছে? ইউজ টু শো ড্যাশ বিটুইন পিপল। আচ্ছা, ওটাও কখন হবে? বিবলিকা টাইমসই হবে, তাই না? তাহলে বিবলিকা টাইমসে যেখানে পেয়েছি সেখানে দেখি। বিবলিকা টাইমসটা পেয়েছিলাম, ওকে। Oils also known as indicating friendship among, দেখেন এই যে হয়ে গেল, এই যে ফ্রেন্ডশিপ। এটা তো ইয়ে করা যাবে না। আচ্ছা আচ্ছা, দেখুন পেয়েছেন ফ্রেন্ডশিপ। আপু একটু ফ্রেন্ডশিপ among lovers and friends. ভাই আপু এটা কি প্যাসেজে? প্যাসেজে? হ্যাঁ প্যাসেজে। প্যাসেজে কই?
এই যে দেখেন প্যাসেজের 1 2 3 4 নাম্বার লাইনে ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ অ্যামং লাভার্স এন্ড ফ্রেন্ডস। অ্যামং লাভার্স, হ্যাঁ ফ্রেন্ডস। আর আমার ওখানে কি আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, রেড। আমার এখানে দেখি কি আছে, আমার ওখানে আছে হচ্ছে used to show, indicate, show, paraphrasing between people, আর ওখানে আছে friends and lovers। সো এটা হবে আপু, এটা হবে ফ্রেন্ডস এন্ড লাভার্স, ফ্রেন্ডশিপ, কারণ friends and lovers টা হচ্ছে আমার এই people এর paraphrasing। একটা ওয়ার্ড বেশি তো নিতে পারবো না। yes, একটা ওয়ার্ড দেখেন এখানে, এই যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, that is you can use only one word, বন্ধুত্ব, you can use one word only, see, so friendship। আচ্ছা, এখন দেখি used for its, এটা কখন, ancient রোমানে কি বলছে, ancient রোমে used for its sweet smell at। এই একটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমার প্যাসেজেও হয়তো বা এই at দিয়ে এটা থাকবে। দেখি, আর সুইট স্মেলের কথাটা একটু চিন্তা করি, সুইট স্মেলটাকে কিভাবে প্যারাফ্রেজ করতে পারে, ফ্রেগ্রেন্স বলতে পারে, তাই না, বা সেন্ট বলতে পারে, এক্স্যাক্টলি। আচ্ছা দেখি কি বলে, প্রাইমারি create a pleasant scent, এই যে ইন এনশিয়েন্ট রোম, পেলাম রোম, ফাইন। funerals তে ইউজ করা হতো বার্ন্ট, create a pleasant scent, গুড। তাহলে এটা ইউজ করা হতো কোথায়, funerals, yes, funerals, মৃত্যু, ঠিক বার্ষিকী না, এটা হচ্ছে কি আপনার সব যাত্রা বলা হয় funerals, funerals। দেখেন এখানে আমি কেন অ্যাটেন্ডিং নিতে পারবো না, কারণ অ্যাটেন্ডিং কোনো নাউন না। আর এখানে আমার বলছে, দেখেন এই এখানে দেখেন আমার নাউন হবে, কারণ জায়গায় কোথায় ইউজ হতো, কিসে ইউজ হতো। আর একটা জিনিস হচ্ছে, এখানে আমি কেন ফিউনারাল লিখতে পারবো না, কেন আমাকে ফিউনারালসই লিখতে হবে, কারণ প্যাসেজে আমাকে ফিউনারালস দিয়েছে। মনে করেন এই বাক্যে আমি যদি ফিউনারালস না লিখে কোনো পার্টি লিখতাম, আমার বাক্যটার অর্থ কি ঠিক হতো না? আপু একটু অন্যরকম হতো, ফিউনারালসটা হলে ভালো হতো, কারণ সব যাত্রা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে আমি অন্য কোনো শব্দ দিয়ে বাক্য পরিপূর্ণ করতে পারলেও আমার উত্তর ঠিক হতো না। কেন হতো না? ইনস্ট্রাকশনটা দেখেন, বলছে যে ফ্রম প্যাসেজ থেকে। তো আমি যাই উত্তর দেই না কেন, আমার উত্তর নিতে হবে প্যাসেজ থেকে। সো প্যাসেজ অনুযায়ী এখানে আনসারটা আসে কি, ফিউনারালস। তাই আমাকে এটার আনসার ফিউনারালস ই দিতে হবে। আমি ফিউনারাল দিলেও আমার এটা ভুল হবে, এস না দিলে ভুল হবে, কারণ আমার প্যাসেজে এটাকে প্লুরাল আকারেই দেখানো হয়েছে। তাহলে আপু 3 নাম্বারটা হবে কি, স্মেল এট funerals, ইয়েস। 4 নাম্বারটা দেখেন, মিডল এজে খুঁজতে হবে আমাদেরকে, এবং was an indication of a person's dash। ইন্ডিকেশন একটা আমার কিওয়ার্ড, পারসন। আপু পাইছি, in the middle ages Europeans who could afford the spice used it to flavor food। এই যে এখানে আপু, এই যে জায়গাটা, এই যে দেখি ফার্স্ট বডি পার্টে আছে মিডল এজ, এই যে আসছে মিডল এজ, আমি পেয়ে গেলাম। হ্যাঁ, and to impress those around them with their ability to sign of wealth, exotic, দেখেন sign of wealth। তাহলে এই জিনিসটা কি হিসেবে ব্যবহার হতো, ইন্ডিকেশন, সাইন অফ, এই যে অ্যাজ আ সাইন অফ ওয়েলথ। আর এখানে বলছে ইন্ডিকেট, তো সাইন অফ ওয়েলথ মানেই তো সে ইন্ডিকেট করছে আমার সম্পদকে, তাই না? জি ম্যাম, হবে ওয়েলথ। আচ্ছা, গেল ওয়েলথ। এবার দেখি নোন অ্যাজ আ ট্রিটমেন্ট, এটা একটু দাগাই, ট্রিটমেন্টের কথা আমার কোথাও বলেছে, হয়তোবা বলবে ফর সামথিং and other health problems, তাহলে ওখানে হয়তোবা অন্য কোনো হেলথ প্রবলেমের কথাও আলোচনায় আসবে। ওকে, এবং এটা এখনো মিডল এজে, কোথায় আছি, মিডল এজেই আছি। দেখি আবার মিডল এজে যাই, কি কি ওষুধের কথা এখানে বলে, ট্রিটমেন্টের কথা বলছে। তাহলে ট্রিটমেন্টে মিডল ট্রিটমেন্ট, এই যে হেলথ বেনিফিট আছে, কিওর ভেরিয়াস এলিমেন্টস such as indigestion,
এই ভেরিয়াস এলিমেন্টস হচ্ছে আদার হেলথ প্রবলেমস আর ইনডাইজেশন হচ্ছে আমার আনসার অ্যানসার আপু এটা অ্যানসার হবে ইনডাইজেশন ইনডাইজেশন এক্স্যাক্টলি grown in আচ্ছা গ্রোন ইন দেখি কোথায় আছে গ্রোন আপু এটা মিডল এজের মধ্যেই থাকবে দেখি মিডল এজের মধ্যে মিডল এজের কথা যেখানে বলছে সেখানেই আছে লেটস সি এই যে মিডল এজের আপু পাইছি this led to a growth in demand for cinnamon and other spices এই যে সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন ট্রান্সপোর্টেড বাই আরব বাট এটা তৈরি হতো এই যে দে টুক ইট ফ্রম ইন্ডিয়া এটা ট্রান্সপোর্ট করা হতো আরব থেকে বাট এটা কোথায় পাওয়া যেত ইন্ডিয়াতে পাওয়া যেত where it was grown এই দেখেন where it was grown এটা কোথায় হতো ইন্ডিয়াতে হতো তাহলে সিনামনের এটা কি হবে आंसर এই যে grown in আর ওরা একদম ফার্স্টেই বলে দিছে এই সিনামন নেটিভ ইন্ডিয়ান exactly native আচ্ছা Indian মার্চেন্ট ইউজড ড্যাশ টু ব্রিং ইট টু দ্য মেডিটেরিয়ান একটা ওয়ার্ড আমার মেডিটেরিয়ান থাকবে আমার কথায় আপু সি 6 নম্বরের অ্যানসার কি হবে ইন্ডিয়া হবে কারণ এটা নেটিভ তো ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ার কিন্তু এখানে একটা জিনিস বিষয় একটু ক্লিয়ার করি যে আমরা রিডিং এবং লিসেনিং এ আমি কি ক্যাপিটাল লেটার লিখবো নাকি স্মল লেটার লিখবো এটা নিয়ে আমাদের একটা কনফিউশন থাকে দেখেন এখানে ইন্ডিয়ার নামটা যদি আপনি স্মল আই তে লিখেন এটা কিন্তু এরর একটা তো আমাদেরকে অবশ্যই প্রপার নামগুলোকে ক্যাপিটালাইজেশন দিয়েই লিখতে হবে এক্ষেত্রে আপনাদের জন্য একটা বেস্ট আইডিয়া হচ্ছে যদি আপনি পেপার বেসড এক্সাম দেন তাহলে অবশ্যই ক্যাপিটাল লেটারে সবগুলো আনসার লিখবেন কম্পিউটার বেসড যদি লিখেন সেক্ষেত্রেও ক্যাপিটালি লিখবেন আর কম্পিউটার বেসড ডায়ালস এবং পেপার বেসড ডায়ালস নিয়ে আমরা একটা স্পেশাল লাইভ করব ইনশাআল্লাহ নেক্সট উইকে হোপফুলি তখন আমরা এই ব্যাপারে আরো ক্লিয়ার হব বাট লিখবেন যখন ক্যাপিটাল লেটারটাই লেখা বেশি চেষ্টা করবেন তাহলে আপনার হ্যান্ডরাইটিংটা নিয়ে প্রবলেম হওয়ার চান্সেস থাকবে না আর এই প্রপার নাউনে যদি ক্যাপিটালাইজেশনে কোনো এরর থেকেও থাকে সেটাও থাকবে না আচ্ছা মার্চেন্ট আই থিংক ম্যাডাম প্যাসেজের মধ্যে সব সময় ক্যাপিটালই থাকে কারণ কোন দেশের নাম তারপর আপনার হ্যাঁ ওখানে ক্যাপিটালই থাকবে ক্যাপিটালই থাকে সো প্যারাগ্রাফ প্যাসেজ থেকে দেখা যায় যে লিখতে গেলে অনেক সময় মনে থাকে না যে এটা ক্যাপিটাল লিখবো না স্মল লিখবো তাই ক্যাপিটাল লেখাটা বেটার আচ্ছা মার্চেন্ট ইউজ ড্যাশ টু ব্রিং তাহলে কোন একটা কিছু ইউজ করতো এই সিনেমাটাকে ব্রিং করার জন্য আনার জন্য দেখি তো মার্চেন্টরা কি ইউজ করতো ক্যামেলস নিয়ে আসতো টু দ্য মেডিটেরিয়ান এই যে মেডিটেরিয়ান পেয়ে গেছি আপু এটা কি মানে ভেহিকল হিসেবে মানে অ্যাজ এ ট্রান্সপোর্ট ইয়েস ক্যামেলস তারা ট্রান্সপোর্ট হিসেবে ইউজ করতো ক্যামেলের পিঠে করে এইটাকে নিয়ে আসতো এটা আনসার হবে ক্যামেলস আচ্ছা arrived in Mediterranean at দেখি কবে আসছে মেডিটেরিয়ানে দেখি এটা কি বলে মেডিটেরিয়ানে কোথায় আসতো এটা এই যে reached arrived কোথায় আলেকজান্দ্রা কোথায় রিচ করেছে আলেকজান্দ্রিয়া their journey ended when they reached Alexandria তাহলে আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে ওইখানে তো ক্যামেলস আর কি টপিক প্যাসেজের মধ্যে তো ক্যামেলস দেয়া বাট আমি যদি ক্যামেল লিখি সেই ক্ষেত্রে কি এটা ভুল হবে না কারেক্ট হিসেবে হ্যাঁ ভুল হবে আপনার এই আনসারটা আমি একটু আগেই উত্তর দিয়ে দিয়েছি এই যে ফিউনারালসটা যখন বলেছিলাম যে যেহেতু প্যাসেজে যদি প্লুরাল থাকে আমাকে অবশ্যই উত্তরে প্লুরাল লিখতে হবে প্যাসেজে যদি সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই সিঙ্গুলার লিখতে হবে এখানে ক্যামেল দিলেও হয়তো বা আনসার ঠিক হতো কিন্তু আপনার এই উত্তরটা এখানে নেওয়া যেত না ভুল হতো কারণ আপনাকে প্রথমেই ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ফ্রম দি প্যাসেজে যেভাবে আছে উত্তরটা ঠিক সেভাবেই আপনাকে দিতে হবে সো এখানে আমি ক্যামেল লিখতে পারবো না এই পাঁচের মধ্যে arrived in the Mediterranean করতে পারিনি তো থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ ওকে সো arrived in the Mediterranean at কি হবে এটার আনসার বলেন আলেকজান্ডার ওটা আলেকজান্দ্রিয়া রাইট
Lastly, traders took it to dash and sold it to the destinations around Europe. ট্রেডাররা তাকে কোথায় নিয়ে গিয়েছিল দেখি চলেন এই যে brought it back to Venice তাকে কোথায় নিয়ে আসছে ট্রেডাররা আবার Venice. Traders sailed there to purchase their supply of cinnamon then brought it back to Venice আবার কোথায় নিয়ে আসছে ভেনিসে মানে ভেনিস শহরে ওটা আবার মানে নিয়ে আসছে সো traders take it to Venice. Now sell their purchase their supply of cinnamon then brought it to হ্যাঁ আপু এটা ভেনিস হতে পারে that's a Venice হবে okay Venice spelling মনে হয় ভুল করেছি Venice and sold it to the destinations so আমাদের আনসার Venice ঠিক আছে কিনা Venice that great trading city to markets around Europe এখন এখানে আমি একটা অবজারভেশন আপনাদের কাছে চাইবো যে কি অবজার্ভ করতে পেরেছেন এই কোশ্চেনটা থেকে এই যে কোশ্চেন প্যাটার্নটা আমরা সলভ করলাম আজকে এখান থেকে আপনাদের একটা অবজারভেশন বলেন মানে এক্সামে কি এরকম সহজ আসবে হ্যাঁ এটা তো প্রথম প্যাসেজ কঠিনই আসার কথা না সহজে আসবে এক্সামে ম্যাডাম ড্রেন হয়ে যায় সমস্যা আমার 9টাই হয়েছে আলহামদুলিল্লাহ বাট ড্রেন হয়ে যায় এক্সাম ব্রেন তো অলরেডি বাংলাদেশ থেকে ড্রেন হয়ে গেছে বাংলাদেশের ব্রেন সাইপ্রাসে চলে গেছে আর কত ড্রেন হবে সেটাই আর কি আচ্ছা লেভেল লাইফ বলেন অবজারভেশন বলেন এটা কি সলভ করলাম এই সলভ প্যাটার্ন সম্পর্কে একটা অবজারভেশন বলেন তো কিভাবে সলভ করলাম আচ্ছা প্যাসেজটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড করে বাসায় আরাম করে পড়ে নেবেন এখন বলেন যে এই যে আমরা যে মাধ্যমে সলভ করলাম একটা অবজারভেশন বলেন অবজারভেশন অ্যাজ ইন কিভাবে আমরা সলভ করলাম বা একটা কোনো স্পেসিফিক কিছু কি আপনাদের চোখে পড়েছে বা কোনো ট্রেন্ড কোনো কিছু কিওয়ার্ড খুঁজে হচ্ছে ঠিক আছে আর একটা কিছু আমি স্ক্যামিং করছিলাম স্কিমিং করেছেন ভেরি গুড আর কিছু আপু এখানে I would like to say that আমিও ভাইয়ার মতনই বলবো আমিও জাস্ট ওরকম স্কিমিং করেই পড়েছি মানে একদম একটানা পড়ে গেছি একটানা পড়ে গেছি ফাইন আর একটা কিছু আপু এখানে প্রথমের কোশ্চেনের অ্যানসার গুলো একদম প্যাসেজের প্রথমেই পাওয়া যাচ্ছে যেমন 1 2 3 থেকে শুরু করে আচ্ছা আমি তাহলে একটা কোশ্চেন করি আর ইনফরমেশন গুলো র‍্যান্ডমলি ছিল না সো একটা নিচে চলে আসছে স্টেপ বাই স্টেপ পাওয়া গেছে ওকে স্টেপ বাই স্টেপ ফাইন মনে করেন ফিউনারালস আমরা যে লাইনে পেয়েছি তারপরে 4 নাম্বার কোশ্চেনের আনসার কি আমি 3 এর আগে খুঁজেছি নাকি 3 এর পরে খুঁজেছি 3 এর পরে 7 নাম্বার আনসার আমি ক্যামেলস যেখানে পেয়েছি 8 নাম্বারের আনসার কি আমি তার আগে খুঁজেছি নাকি পরে খুঁজেছি পরেই সেটা তো একটা সিকোয়েন্স অনুযায়ী থাকে সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে এই কোশ্চেনটা এত সহজ ভাবে কি থাকবে আর কি থাকে সাধারণত আমি সেটাই জিজ্ঞেস করতেছি সহজ ভাবেই থাকে যদি আমরা না পরীক্ষার সময় প্যানিক হয়ে যাই আমাদের কাছে কোশ্চেন সহজ না আপু এখন তো এটা অনলাইন হয়ে গেছে আমি মনে করি অনলাইনে একটু সহজ ভাবেই থাকবে অফলাইনে থাকলে একটু কঠিন ভাবে হইতো নাকি আজকের পরীক্ষা অনলাইনে হয় না আজকের পরীক্ষা অফলাইনেই হয় ও আচ্ছা আচ্ছা তো এই ছিলাম লিস্ট অফ হেডিং এ আগে শুরু করছিলাম বুঝছেন না ও সেইটা আমার ঝামেলার কথা বলেন আমি টাইমের জন্য মারা খাইছিলাম আচ্ছা এটা আমরা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এখানে আমরা ভাইয়া কি আইটিএস পরীক্ষা দিছিলেন ভাইয়া কি আইটিএস পরীক্ষা দিছিলেন ওকে ভাইয়ার কথা বলেন হ্যাঁ আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসটা মানে প্র্যাকটিস পার্টটা এখানেই শেষ এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্র্যাকটিস প্যাটার্নটা নিয়ে তাহলে আস্ক করতে পারেন 5 মিনিটস আমি কোশ্চেনের আনসার দিব আপু will I ask the question মানে এই প্যাসেজটাকে ইয়া করে বিলং করে হ্যাঁ মানে আমরা যে সলভ করলাম এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা যদি আপনারা এটার প্যাটার্ন সম্পর্কে আর জানতে চান কিভাবে আনসারটা সলভ করতে পারবো বা কিভাবে করলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আর কি আপু I have a question
আমাদের যে আইএলটিএস আপনার ওই মানে বলতে গেলে লিসেনিং যে মানে টেস্টটা হয়, ওই লিসেনিং টেস্টে আপনার মানে কি কি মানে জিজ্ঞাসা করে, ওইটা আমার একটু কোশ্চেন ছিল। লিসেনিং নিয়ে আমরা আরেকদিন আমাদের প্র্যাকটিস ক্লাসে প্রতিদিন রেগুলার থাকেন, আমরা এক একদিন এক একটা টপিক নিয়ে প্র্যাকটিস করি। আজকে যেমন আমরা রিডিং করলাম, আরেকদিন আমরা হয়তো ইয়ে করব, লিসেনিং করব। তো যেদিন আমরা লিসেনিং করব সেদিন আমরা লিসেনিং নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের রিডিং ক্লাস, আজকে রিডিং নিয়ে কোশ্চেন করব। এবং আজকে স্পেসিফিক, আচ্ছা আমি আপনাদেরকে আমাদের একটা ফেসবুক গ্রুপের দিয়ে দিচ্ছি, লিংক দিচ্ছি, আজ সম্পর্কিত কিছু তথ্য এবং বই আপনারা এই লিংকে পাবেন। এসএলসির কোনো ফেসবুক গ্রুপ নাই? তাহলে আমি অ্যাড হয়ে যেতাম। অবশ্যই আছে। আর সালমান এসএলসির ফেসবুক গ্রুপটা দিয়ে দেন। আচ্ছা আমি এখানে ফেসবুক গ্রুপটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আইএলটিএস সম্পর্কে মানে স্পেশালি আইএলটিএস এর জন্য একটা গ্রুপ, যেটা লিংক আমি আপনাদেরকে এখন দিয়েছি, সেখানে জয়েন করলে আইএলটিএস এর ম্যাটেরিয়ালস গুলো পাবেন। আর একটা হচ্ছে যে আমার সাথে যদি কেউ পার্সোনালি যোগাযোগ করতে চান, আমি আমার পার্সোনাল মানে আমার প্রফেশনাল যে ফেসবুক লিংক, সেটার লিংক দিয়ে দিচ্ছি। যদি কেউ যোগাযোগ করতে চান করতে পারেন, ইউ লিভ আ টেক্সট। এবং আমাদের আগামী হোয়াটসঅ্যাপ আছে আপু? আপনার হোয়াটসঅ্যাপ? ইয়েস, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপে যদি কেউ টেক্সট করেন, আমার ফোন না ধরার একটা খুব খারাপ স্বভাব আছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আই উইল ডেফিনেটলি গেট ব্যাক টু ইউ। আর আমাদের 10 তারিখ থেকে আইএলটিএস এর ব্যাচ শুরু হচ্ছে। যদি কেউ আইএলটিএস করতে চান, মনে করেন যে আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে আইএলটিএসটা শিখবেন বা প্র্যাকটিসটা করবেন, দেন সালমানের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ইটস আপ টু ইউ। আমাদের ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টা থেকে 10:30টা টু 11টা, এই টাইমটা। আপু আমাদের তো চাইনিজ ক্লাস তো হওয়ার কথা, আমি তো ওই এইচএসকে লেভেল 1 এর জন্য তো ইয়া করছিলাম, ওটা তো বোধহয় আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা। সালমান ভাই, সালমান বলতে পারবে। হ্যাঁ সালমান ভাই বলতে পারবে। এছাড়া আমাদের প্রতি ফ্রাইডেতে প্র্যাকটিস ক্লাস থাকে। আর আমাদের আইএলটিএস এর কোর্স ফিটা হচ্ছে 6000 টাকা। আপনারা 24টা ক্লাস পাবেন, 2 মাসের কোর্স হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে। এবং সেই সাথে আপনারা আমাদের লাইফ টাইম মেম্বার হয়ে যাবেন। আমাদের লাইফ টাইম যে প্র্যাকটিস ক্লাসটা হবে, এটা আপনাদের জন্য ফ্রি, এবং লাইফ টাইম সাপোর্ট তো ডেফিনেটলি ফ্রি। আপু কোন ফরেনার কোন মানে অতিথি থাকবে না? মানে সেশন ফরেন, আমি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ট্রেন করা ফ্যাকাল্টি, আই মিন ফ্যাকাল্টি না, ভুল বলছি, ট্রেনার, আইএলটিএস ট্রেনার। আমি ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেনিং নেয়া আইএলটিএস ট্রেনার। আমার মনে হয় না আপনাদেরকে শেখানোর জন্য ফরেনার কোনো আইএলটিএস ট্রেনার এই মুহূর্তে দরকার আছে। না আমি বলছি হলে ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইওর সাজেশন। আচ্ছা ওকে। আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা? হ্যাঁ, আমি আমার গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। সালমান আপনার কন্টাক্ট নাম্বারটা ওখানে দিয়ে দেন, যদি কারো যোগাযোগ দরকার হয় যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপুকে, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আমাদের আইএলটিএস এর ফর্মটাও দিয়ে দেন সালমান। জি, আমাদের আইএলটিএস এর ফর্মটা দিয়ে দিয়েছি। সবাই কি পেয়েছেন? জি, আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন সালমান। আমি পার্সোনালি ইনবক্স করেছি। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম আমাদের আইএলটিএস এর যে ফর্মটা, গুগল ফর্ম, এটা আমাদের পেইড কোর্সের জন্য। আপনারা যদি চান তাহলে আমাদের এখানে পেইড কোর্সে আসতে পারেন। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, টোটাল 24টা ক্লাস হবে। 2 মাসের মধ্যে আপনাদের আইএলটিএস এর প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দেশে এবং দেশের বাইরে থেকে উভয় জায়গা থেকেই বিভিন্ন মানুষ আমাদের এখানে জয়েন করছেন সবাই। তো আশা করি সবার সাথে দেখা হবে খুব দ্রুত। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ফর্মে গেলেই আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, অথবা গুগলে গিয়ে সামাল লার্নিং সেন্টার লিখে সার্চ করলেই আমাদের। জি ভাইয়া, আই হ্যাভ এ কোশ্চেন। এখানে there is a number 017, is this the number of তামান্না আপু? না, এটা হলো 31 তামান্না আপু একটা, আর আরেকটা হলো আমার, এই যে শেষের দিকে যেটা দিয়েছি। আপনারটা আছে?
I have মানে I have got your number on or WhatsApp, but I don't got the number of Tamanna Apu. Okay. So now you are welcome. So প্রিয় শিক্ষার্থীরা, যেটা আমরা বলছিলাম যে আমরা 10 তারিখে আমরা আমাদের আইএলস এর নতুন আরেকটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। এখানে অনেকের প্রবলেম হয়, ইংলিশ গ্রামার, আইএলস গ্রামার কিরকম সেটা নিয়েও প্রবলেম হয়। সো সেটার জন্য আমাদের আলাদা ডেডিকেটেড একটা কোর্স রয়েছে। তো আপনারা চাইলে এই গুগল ফর্মটা আপনারা চেক করতে পারেন। এই ফর্মটা আমাদের ফেসবুক পেজে গ্রুপে দেওয়া আছে। আর যে কোনো সময় আমাদেরকে খুঁজে পাবেন, আমরা খুবই অ্যাভেলেবল। জাস্ট গুগলে গিয়ে সালমান লার্নিং সেন্টার লিখে সার্চ করলেই আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের সমস্ত কিছু আমাদেরকে অ্যাভেলেবল পাবেন। যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে অথবা তামান্না আপুকে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিব। তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে 9:13 বেজে গিয়েছে। তামান্না আপু ওকে অনেক অনেক ধন্যবাদ, সারাদিন আমাদের সাথে সারাদিন কাজ করার পরেও আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। That's part of my job. Yes, thank you. তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শেষ করতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আছেন। আজকে আমরা এখানেই শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আগামীকাল আরো একটি চাইনিজ ফ্রি ক্লাস রয়েছে। আমরা যথাসময়ে আমাদের গ্রুপে আপলোড করে দিব লিংক, অন্যান্য সমস্ত কিছু রাত 8টায়। আপনারা সেটা ভাইয়া কালকে কখন? রাত 8টায়। কালকে রাত 8টায় চাইনিজ ক্লাস আছে? জি, এটা আমাদের একটা ফ্রি ক্লাস, এখানে সবাই জয়েন করতে পারবেন। তাহলে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর আপনাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, থ্যাংক ইউ।